শিক্ষার সকল স্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা হোক, এ ব্যাপারে আপনার বক্তব্য কি? আবু সাঈদের মাধ্যমে ইসলামের পুরো ইতিহাস বিকৃত হয়ে যাবে, ইসলামের কোনো অস্তিত্ব থাকবে না তাদের মতাদর্শগুলো যদি বাংলাদেশে বাস্তবায়ন করা হয়। আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা কি পুনরুদ্ধার করা, অর্থাৎ আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা? এমনকি পরবর্তীতে আপনি দেখেন যে শিক্ষামন্ত্রীকে নিয়োগ দেওয়া হয়েছে নওফেল, সে কিন্তু বিতর্কিত এক ব্যক্তি। এমনকি সে এক সময় বলেছিল আলেমদের গা উটকিয়ে দিবে। এক কথায় বর্তমান কমিটিও কিন্তু বিতর্কের ঊর্ধ্বে নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে, যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আখলাক টিভির ব্যবস্থাপনায় আলোচনা শুনব পাঠ্যপুস্তকের বিষয়ে। এ বিষয়ে আলোচনা করবেন মুফতি ফয়েজ মাহমুদ হাফিজাহুল্লাহ, যিনি যুগ্ম মহাসচিব শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন। বন্ধুরা, চলুন আমরা মহতারামের সাথে পরিচয় হয়ে আসি। আসসালামু আলাইকুম মহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি আমি এবং আমরা সবাই ভালো আছি। বন্ধুরা, আপনারা সবাই কমবেশ জেনে থাকবেন যে বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের পাঠ্যপুস্তক বিষয়ে এটার পরিমার্জন এবং বিভিন্ন সংস্কারের ব্যাপারে কমিটি গঠন, এ নিয়ে অনেক ধূম্রজাল, অনেক তর্ক বিতর্ক, এমনকি কমিটিকে বিলুপ্তি ঘোষণা করা, আবার নতুন কমিটির আয়োজন করা। এ ব্যাপারে আজ আপনারা দেখে থাকবেন যে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের আয়োজনে প্রেস ক্লাবে আজ দুপুর 12টায় ছিল মানববন্ধন আয়োজন, অর্থাৎ ওলামায়ে কেরাম বিভিন্নভাবেই প্রতিবাদ করছেন। আজ আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়ে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের পাঠ্যপুস্তক বিষয়ে যে গুরুত্বপূর্ণ আলোচনা আছে, এই আলোচনা আমরা মুফতি ফয়েজ মাহমুদ হাফিজাহুল্লাহ এই হজরতের মুখ থেকেই শুনব। চলুন আমরা হজরতের মুখ থেকেই আলোচনা শুনি। যে মোহতারাম, আপনি এই আলোচনা শুরু করতে পারেন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। আসলে আমাদের বিশেষ করে স্বৈরাচার সরকার পতনের পরে আমরা ভেবেছিলাম আমরা নতুন এক বাংলাদেশ দেখব, যেখানে 92% মুসলমানের মেন্টালিটিকে নির্ভর করে বাংলাদেশ পরিচালিত হোক। তো আমরা দেখেছি আলহামদুলিল্লাহ সেভাবে এগোচ্ছে। কিন্তু আমরা খুব আফসোসের সাথে বলতে চাই, আমাদের শিক্ষা ব্যবস্থার যেই নতুন সংস্করণের যে কমিটি করা হয়েছে, শুরু থেকেই এই কমিটি বিতর্কিত। এর কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের উপর থেকে নিচ পর্যন্ত পুরো মহল ইসলাম বিদ্বেষী ব্যক্তি দ্বারা ভরপুর, যেটা ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। এক কথাই আমাদের বাংলাদেশে বর্তমানে পাঠ্যপুস্তক পরিমার্জন যে কমিটি করা হয়েছে, সেই কমিটি শুরু থেকে বিতর্কিত। এমনকি আপনারা জানেন ওলামায়ে কেরামের আন্দোলন সংগ্রামে যারা সুনাগরিক, তাদের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে উক্ত কমিটিকে বিলুপ্ত করা হয়েছে। কিন্তু পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির ইসলামিক শিক্ষা ব্যবস্থার মধ্যে যে 3 জন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে, বর্তমান সেটা বহাল আছে। ওই 3 জন ব্যক্তির মধ্যে একজন হচ্ছেন বিশ্বনবীর হাদিস অস্বীকারী কুখ্যাত এক ব্যক্তি, যার নাম হচ্ছে আবু সাঈদ। এই ব্যক্তি হাদিস অস্বীকার করা মানে পুরো ইসলাম অস্বীকার করা। এই জঘন্যতম এক ব্যক্তিকে এখানে আনা হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম এক অধ্যায় রচনা হয়েছে। মহতারাম, আপনার সাথে একটু যোগ করি, এই লোক যে হাদিস অস্বীকারী, তাকে নিয়ে কিন্তু ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কথাও বলেছেন এবং তার খানকায় দাওয়াত দিয়েছিলেন, সে গিয়েছিলেন। তাকে এভাবেও মানে মাসআলাগত দিক থেকে বলা হয়েছিল কুকুরের গোশত খাবারের ব্যাপারে। অর্থাৎ এই ব্যাপারটা এত ভাইরাল হয়েছে যে বাংলাদেশের সবাই কিন্তু জানে যে এই আবু সাঈদ হাদিস অস্বীকারী। তো এই লোকটা সেখানে চান্স পায় কিভাবে? তাকে রাখা হলো, ডাকা হলো, তাকে এই অপরচুনিটি কে বা কারা দিল? আপনি এই ব্যাপারে কি মনে করেন? আসলে এখানে অপকৌশলে তাকে ঢুকানো হয়েছে। বাংলাদেশ সকলে তাকে চিনে। আসলে আমরা বাংলাদেশের মানুষ 2 মেরুতে বাস করি। আমরা এতদিন ভারতের অধীনে ছিলাম, ভারত আমাদেরকে শোষণ করেছিল, আর বর্তমানে আমাদেরকে আমেরিকা শোষণ করছে। এক কথায় আমরা এখন আমেরিকার দিকে আছি। আর এই ব্যক্তি আবু সাঈদ হাদিস অস্বীকারী, এই ব্যক্তি কিন্তু আমেরিকা
স্রষ্টার পা ছাটা এক গোলাম, আর তাকে দিয়েই ইসলাম ধর্মকে বিতর্কিত করার জন্য অপকৌশলে তাকে এই পাঠ্যসূচির যে পরিমার্জন কমিটি আছে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। আমি মনে করি এটা অপকৌশলে পরিকল্পিতভাবে তাকে এই কমিটিতে নিয়োগ দেওয়া হয়েছে। জি 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 মোহতারাম, আপনি এতক্ষণ যে সমস্যার কথাগুলো বললেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, অল্প কথায় আপনি চমৎকারভাবে সমস্যার কথাগুলোকে ফুটিয়ে তুললেন। আমরা এবার আখলাক টিভির পক্ষ থেকে আপনার কাছে জানতে চাই যে আসলে এই সমস্যার সমাধানটা কি হতে পারে। এই সমস্যার একমাত্র সমাধান হচ্ছে বাংলাদেশে যেহেতু 92% মুসলমান, এই মুসলমানদের মেন্টালিটিকে সামনে রেখে যদি অন্তর্বর্তীকালীন সরকার পরিচালিত হয় তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর বাংলাদেশের 92% মুসলমানদের যারা অভিভাবক তারা হচ্ছেন ওলামায়ে কেরাম। বাংলাদেশে বিজ্ঞ অভিজ্ঞ হাজার হাজার আলেম আছেন যারা সর্বজ্ঞানে জ্ঞানী। তাদের থেকে যদি কমিটি করা হয় আর ওই কমিটি যদি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থেকে অন্যদেরকে নিয়ে তারা পরিচালিত করে তাহলে বাংলাদেশে একটা সুশিক্ষার ব্যবস্থা হবে, কিন্তু এগুলো তো হচ্ছে না। আমার কথা হচ্ছে 92% মুসলমানদের যারা লিডার তারা হচ্ছেন আলেম, আর তাদেরকে বাদ দিয়ে যদি শিক্ষাঙ্গনের পরিমার্জন পরিবর্তন করা হয় তাহলে কখনো সফলতা আসবে না। আবার আগের মতো শিক্ষা ব্যবস্থার ভেতরে ইসলাম বিদ্বেষী মানবতা বিদ্বেষী বিভিন্ন বিষয়গুলো অ্যাড করা হোক। আমি মনে করি এর থেকে উত্তোলনের পথ হলো বাংলাদেশের সকল মুসলমানদের অভিভাবক যে ওলামায়ে কেরাম তাদের মধ্যে হতে যোগ্য অভিজ্ঞ আলেমদেরকে শিক্ষা মন্ত্রণালয়ের যে কমিটি আছে সেই কমিটিতে অ্যাড করা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার কথা তুলে ধরেছেন আপনি অল্প সময়ের মধ্যে, অল্প কথার মধ্যে। জাযাকুমুল্লাহ, আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দান করুন। মহতারাম, আমরা এবার একটা সংক্ষিপ্ত প্রশ্ন আপনার কাছে নিয়ে আসবো যে বাংলাদেশে বিভিন্ন ব্যাপারেই কিন্তু বৈষম্য রয়েছে এবং আপনি জানেন যে এই 2024-এ বিশেষ করে জুলাইয়ের যে আন্দোলনটা এটাও কিন্তু বৈষম্য দূর করার স্লোগানেই আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে বা প্রতিষ্ঠা লাভ করেছে। অথচ আমরা দেখি আলেম ওলামারা বলে থাকেন, আমরা আখলাক টিভিকে বারবার বলেছি, বিভিন্ন আলেমদের এবং বিভিন্ন আলোচনায় আমরা দেখি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে বৈষম্য রয়েছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে বৈষম্যর ব্যাপারে আপনার অভিমত কি? আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য থাকার অনেকগুলো কারণ আছে। আমি আগে একটা টাচ দিয়েছিলাম, বাংলাদেশের আমরা দুই মেরুতে অবস্থান গ্রহণ করছি। কখনো আমরা ভারতপন্থী হচ্ছি, কখনো আমরা আমেরিকান পন্থী হচ্ছি। তো আসলে ভারত কখনো চাইবে না যে 92% মুসলমানদের মেন্টালিটিকে সামনে রেখে শিক্ষা ব্যবস্থা চালু হোক, আবার আমেরিকাও চাইবে না যে বাংলাদেশি 92% মুসলমানদের মেন্টালিটিকে সামনে রেখে শিক্ষা ব্যবস্থা চালু করতে। তারা চাইবে তাদের মতাদর্শগুলোকে বাংলার জমিনে ঢুকিয়ে দিতে। এই কারণে আমরা দেখেছি তাদেরকে আমরা প্রভু মানার কারণে, তাদের দাসত্ব গ্রহণ করার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থায় 92% মুসলমান হওয়া সত্ত্বেও আমরা কিন্তু সেটাকে আমাদের মতো করে সাজাতে পারছি না। এই দাসত্বগিরি করতে করতে আমাদের শিক্ষা ব্যবস্থা পুরোটাই ধ্বংস হয়ে গেছে। আমি মনে করি দাসত্ব থেকে যদি মুক্তি আমরা অর্জন করতে পারি তাহলে ইনশাআল্লাহ এই শিক্ষা ব্যবস্থাতে বৈষম্য দূর হয়ে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনার ইলমে হায়াতে বারাকাত দান করুন এবং আপনার অন্তত এই মুহূর্তের কথাটুকু আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে কবুল করুন। আগে পরে সবটা অবশ্যই, বাকি এই কথাটা আমার কাছে এত চমৎকার লেগেছে যে এই ব্যবস্থা যদি সরকার গ্রহণ করে তাহলে কোনো অবস্থাতেই বৈষম্য থাকবে না এবং সেই ক্ষেত্রে এই সরকার এবং এই আন্দোলন টোটালটাই সফলতা লাভ করবে আমি মনে করি। মোহতারাম, এখন আপনাকে আমি যে প্রশ্নটা করতে চাই, এই প্রশ্নটা শুনতে শুনতেই মূলত আমরা বড় হয়েছি। সেটা হলো শিক্ষার সকল স্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা হোক। সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর ব্যাপার আছে, ইসলামের ইতিহাস আছে এবং কোরআন ও হাদিসের তালিম বিভিন্ন বিষয় রয়েছে। তো এই যে শিক্ষার সকল স্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা, এ ব্যাপারে আপনার বক্তব্য কি? আসলে মূল কথা হলো আমরা একটা স্লোগান দিয়ে থাকি যে শিক্ষায় জাতির মেরুদণ্ড। তবে আমি এই স্লোগানের সাথে পরিপূর্ণভাবে একাত্মতা পোষণ করতে পারতেছি না। আমার যুক্তি হলো এবং আমাদের প্রত্যেকের বিশ্বাস হলো সুশিক্ষা ইসলামিক শিক্ষায় জাতির মেরুদণ্ড, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, অর্থাৎ যেই অধ্যয়ন, যে শিক্ষা আমাদেরকে স্রষ্টার পরিচয় দিতে সহায়তা করে, ওই শিক্ষাই প্রকৃত জাতির মেরুদণ্ড। তো
তো বাংলাদেশে ইসলামিক শিক্ষা বাধ্যতামূলক করলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে প্রত্যেকে এর উপকার, এর সুফল ভোগ করবে। জি। ইসলামিক শিক্ষা শুধুমাত্র মুসলমানদের জন্যই না, ইসলামিক শিক্ষা ব্যাপক। মোহতারাম, আপনাকে একটু ইন্টারাপ্ট করি। সেক্ষেত্রে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের ধর্মের শিক্ষাও তো আর বাদ দেওয়া হবে না, তাদেরটাও তাদের ধর্মের ছেলেমেয়েরা পড়বে, এই অপরচুনিটি তো ইসলাম দেয়। অবশ্যই অবশ্যই। এখানে আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশে যদি 92% মুসলমানদের দিকে তাকিয়ে ইসলামিক শিক্ষা ব্যবস্থা যদি বাধ্যতামূলক করা হয়, তাহলে ইসলামিক যে আদর্শগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ফুটে উঠবে। জি যার প্রেক্ষিতে আমরা হিন্দুদেরকে বাধ্য করে মুসলমান বানানোর দরকার নেই, খ্রিস্টান, ইহুদিদেরকে বাধ্য করে মুসলমান বানানোর দরকার নেই। জি। আমাদের এই আদর্শ দেখে তারা নিজেরাই অনুপ্রেরিত হয়ে তারা ইনশাআল্লাহ ইসলামের ছায়াতলে চলে আসবে। এই কারণে মোহতারাম, আমি বলি, মোহতারাম এখানে একটু যোগ করি, সে ইসলাম গ্রহণ করুক বা না করুক এটা তো তার পার্সোনাল ব্যাপার, এটা তার নিজের ইচ্ছার ব্যাপার। কিন্তু ইসলামী শিক্ষায় শিক্ষিত যদি হয় বা ইসলামী শিক্ষার ব্যাপারে যদি তার ধারণা থাকে বা ছেলেমেয়েরা যদি এই শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে অন্তত বেহায়াপানা, অনিয়ম, আপনার বিবাহ বহির্ভূত সম্পর্ক, জেনা ব্যভিচার যেটাকে বলে নাউজুবিল্লাহ, এই ধরনের অপকর্ম বা এই ধরনের মানে মানে খারাপ পরিবেশ থেকেও তো তারা মুক্তি পাবে। অবশ্যই অবশ্যই ইসলামিক যে শিক্ষা ব্যবস্থা সেগুলো যদি হিন্দুরা গ্রহণ করে থাকে, তারা দুনিয়াতে অন্তত পক্ষে শান্তিতে থাকতে পারবে এবং দুনিয়ার নিয়ম শৃঙ্খলা, আইন কানুন সবগুলো ঠিক থাকবে। এবং এই শিক্ষার জন্য তাকে তো মুসলমান হওয়া বাধ্য না। না না না, বাধ্য না। Of course. অবশ্যই একজন হিন্দু, ইহুদি, খ্রিস্টান তারা ইসলাম সম্পর্কে জানতে পারে, জি। ইসলামিক কৃষ্টি কালচার সম্পর্কে তাদের ধারণা রাখতেই পারে, জি এটা স্বাভাবিক, জি এটা ইসলামে অনুমোদন করে। জি। ইসলাম তো সবার জন্য, মাশাআল্লাহ, ইসলাম সবার জন্য। মাশাআল্লাহ, চমৎকার বলেছেন মোহতারাম। মোহতারাম, আমরা এই পর্যায়ে আপনাকে যে প্রশ্ন করতে চাই এবং এটাই আমাদের শেষ প্রশ্ন, এরপর যদি বিশেষ কোনো প্রয়োজন না পড়ে আমরা আর প্রশ্ন বাড়াইতে চাই না। আপনি আপনার অনেক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমরা যে প্রশ্নটা করতে চাই সেটা হলো যে উপমহাদেশীয় শিক্ষা ব্যবস্থার যাত্রা কিভাবে শুরু হয়, এই ব্যাপারে আপনি যদি কিছু বলতেন। আসলে উপমহাদেশে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে মাদ্রাসা শিক্ষা দিয়ে। প্রথমত এটা আমাদেরকে ধারণা রাখতে হবে। জি বিশেষ করে 711 সালে ভারতবর্ষে মোহাম্মদ বিন কাসিম কিন্তু তিনি এসেছেন। জি মোহাম্মদ বিন কাসিম রহিমাহুল্লাহর মাধ্যমে ভারতবর্ষ স্বাধীন হয় এবং ভারতবর্ষে ওনার আমলে ধীরে ধীরে মুক্তবগুলো চালু হয়েছে, মসজিদ মুক্তব জি। উভয়টা একসাথে চালু হয়েছে। যার কারণে সেই মুক্তব থেকে শুধু মুসলিমরাই শিক্ষা অর্জন করতে এমন নয়, হিন্দুরাও কিন্তু মুক্তবে গিয়ে স্বাভাবিক সাধারণ যে শিক্ষাগুলো আছে সেগুলো গ্রহণ করত। তাহলে আমরা এখান থেকে একটা বিষয় জানতে পারি যে 711 সাল থেকেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, মুক্তবের মাধ্যমেই ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থার সূচনা হয়। জি এরপরে যদি আমরা দেখি যে সুলতানি আমল যেগুলো রয়েছে 1210 সাল থেকে 1273 সাল পর্যন্ত, এই সুলতানি আমলে কিন্তু মুক্তব এবং মসজিদ যেগুলো আছে সেগুলো বাদ দিলেও প্রত্যেক যারা ধনী বড়লোক আছে প্রত্যেকের বাড়ির সামনে তারা কিন্তু একটা একটা মুক্তব প্রতিষ্ঠা করেছে। আর ওই মুক্তবে শুধু মুসলমান। মোহতারাম, এখানে আপনাকে একটা প্রশ্ন রেখে যাই, আপনি আপনার আলোচনা চালিয়ে যাবেন, একটা প্রশ্ন রেখে যাই। তো আপনি যেটা বললেন ওই সময় থেকে যদি ইসলামী শিক্ষার সাথে যুক্ত থাকে তাহলে সেটা এখন নাই কেন, এটা আপনি আপনার মতো করে বলবেন। জি বলেন। আচ্ছা, এটা আমি আমার ধারাবাহিকতার সাথে ইনশাআল্লাহ নিয়ে আসবো। অবশ্যই। এরপর দেখেন মোগল আমলে জি 1526 থেকে 1857 সাল পর্যন্ত জি মোগল আমলে কিন্তু এই শিক্ষা ব্যবস্থা আরেকটু চাঙ্গা হয়। সেখানে বিজ্ঞান থেকে শুরু করে যেগুলো আছে প্রত্যেকটা শাস্ত্রে কিন্তু সেখানে ধীরে 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 মোগল সম্রাট যারা ছিলেন মুসলিম তারা কিন্তু সেগুলো অ্যাড করেছে, জি যার মাধ্যমে শুধু মুসলিম নয়, ভারতবর্ষে হিন্দু থেকে শুরু করে অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, তারাও কিন্তু এই শিক্ষা ব্যবস্থার সুফল কিন্তু তারা অর্জন করেছিল। জি। এরপর আমরা যদি লক্ষ্য করি দেখেন 1757 থেকে 1947 সালে দেখা যায় পলাশির প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার যেই পতন হয়েছে, এই পতনের পর থেকে কিন্তু 200 বছর পর্যন্ত ইংরেজরা ভারত উপমহাদেশ শাসন করে। এই ইংরেজরা ভারত উপমহাদেশ শাসনের কালে আমরা যদি ইতিহাস অ্যানালাইসিস করি 80,000 মাদ্রাসা ছিল ইংরেজরা শাসন করার আগ পর্যন্ত। জি ভারত উপমহাদেশে 80,000 মাদ্রাসা ছিল। ভারত উপমহাদেশ বলতে অর্থাৎ মহাভারত যে অবস্থায় ছিল, তার মানে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এই সব মিলিয়ে যে উপমহাদেশ। জি 80,000 মতো মাদ্রাসা ছিল।
এই মাদ্রাসাগুলোতে ইহুদি খ্রিস্টান হিন্দুরা লেখাপড়া করতো, করতো। তারা তাদের ধর্মীয় সিলেবাস গুলো পড়তো এবং প্রাথমিক জ্ঞান তারা অর্জন করতো। এরপরে ইংরেজরা শাসন যখন করেছে 200 বছর পর্যন্ত, এই 200 বছরের ভিতরে 80,000 মাদ্রাসা থেকে তারা প্রায় 78,000 মাদ্রাসায় তারা বন্ধ করে দিয়েছে। তারা বিভিন্নভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে, হাজার হাজার আলেমদেরকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত এমন কোন বড় বড় গাছ ছিল না যেখানে একজন একজন আলেম স্কলারকে হত্যা করা হয় নাই, ঝুলানো হয় নাই। আমরা কিন্তু এই ইতিহাসগুলো অ্যানালাইজ করেছি, আমরা পড়েছি। এক কথায় ইংরেজরা এসে আমাদের ধর্মীয় শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সমূলে। এরপরে আপনি যদি দেখেন, ইতিহাস অ্যানালাইসিস করেন, 1780 সালে এই ইংরেজরাই ধর্মীয় শিক্ষার নামে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে, কলকাতা আলিয়া মাদ্রাসা 1780 সালে। এই শিক্ষা ব্যবস্থা যখন চালু হচ্ছিল মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য, উপরে মাদ্রাসা সিস্টেম গুলো তারা চালু করে ভেতরে ভেতরে তাদের যেই অপকৌশল গুলো আছে সেগুলো মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে। এরপরে আমরা দেখেছি 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়। এগুলোর ইতিহাস বললে অনেক বিস্তারিত কথা, সেদিকে যাব না। এক কথাই দারুল উলুম দেওবন্দের মাধ্যমে দ্বীনের যে ধর্মীয় শিক্ষাগুলো রয়েছে, যেগুলো 711 সাল থেকে ছোট ছোট মুক্তব আকারে প্রতিষ্ঠিত হয়ে 80,000 মাদ্রাসার রূপ নিয়েছে, সেই দারুল উলুম দেওবন্দ 1866 সালে প্রতিষ্ঠিত হয়ে আমাদেরকে নতুন ভাবে আবার ইসলামিক শিক্ষা ব্যবস্থা দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে গিয়েছে। এই দারুল উলুম দেওবন্দের মাধ্যমে আমাদের আবার উপমহাদেশে ইসলামের সেই অগ্রযাত্রা শুরু হয়। আর এই দারুল উলুম দেওবন্দের মাধ্যমে ইংরেজরা বাংলা এই পুরো ভারত উপমহাদেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়। সেটার ইতিহাস অনেক লম্বা রয়েছে, সেদিকে যাব না। এক কথাই আমাদের এখনো বর্তমানে বাংলাদেশ বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, দুই ধারার শিক্ষা ব্যবস্থা আছে, কওমি এবং আলিয়া। আলিয়া থেকে ভালো ভালো আলেম তৈরি হয়েছে, তবে আলিয়া মাদ্রাসা করার পেছনে ইংরেজদের ভিন্ন উদ্দেশ্য ছিল, যেটা আমরা 2024 সালে এসে যার বাস্তবতা উপলব্ধি করতে। অর্থাৎ আলিয়া মাদ্রাসা দিয়েছেই মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। এখানে আপনার কাছ থেকে একটু ক্লিয়ার হই, তাহলে কি আমরা ধরে নিতে পারি যে বিলুপ্ত ইসলামী শিক্ষা অথবা ইসলামী শিক্ষা নাই নাই হয়ে গিয়েছিল, তখন আবার উদ্ধার করেছে এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার উদ্যোগে, অর্থাৎ এই ব্যবস্থাপনাই ইসলামী শিক্ষাকে আবার উদ্ধার করতে পেরেছে, এরকম কিনা? জি জি, অবশ্যই অবশ্যই। জি বলেন। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার মাধ্যমেই ভারত উপমহাদেশে নতুন ভাবে ইসলামের অগ্রযাত্রার সূচনা হয় এবং নতুন ভাবে মানুষরা ধর্মীয় শিক্ষা সঠিকভাবে পেতে শুরু করে। আর দারুল উলুম দেওবন্দের সেই সিলসিলায় কওমি মাদ্রাসাগুলো বাংলাদেশ, পাকিস্তান, ভারতে এখনো প্রতিষ্ঠিত রয়েছে। মোহতারাম, আপনি আলিয়া মাদ্রাসার ব্যাপারে যেটা বলছিলেন যে আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার বিভিন্ন করুণ অবস্থা এবং এই শিক্ষা ব্যবস্থা শুরু থেকেই বিভিন্ন রকমের একটা বিতর্কিত ব্যাপার রয়েছে, যেটা আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ তিনি বারবার বিভিন্ন মজলিসে বলেছেন। আপনার কাছে আমি এই পর্যায়ে এসে জানতে চাইবো যে আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা কি পুনরুদ্ধার করা, অর্থাৎ আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা? কারণ আমরা জানি খতিব ওবায়দুল হক রাহিমাহুল্লাহ তিনি কিন্তু আলিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন, এরকম বহু বড় বড় আলেমও কিন্তু আলিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন। একসময় আলিয়া মাদ্রাসায় ফার্সি কিতাব কিন্তু সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল, এমনকি গুলিস্তা বুস্তা এই সমস্ত কিতাব কিন্তু অন্তর্ভুক্ত ছিল। তো গুলিস্তা বুস্তা পড়তে হলে অবশ্যই ফার্সিকে পড়লেই পড়তে হবে। এই ধরনের শিক্ষা ব্যবস্থার যে ফার্সি যে একটা ভাষা বা একটা ল্যাঙ্গুয়েজ সেকশন, এটা কিন্তু আলিয়া মাদ্রাসায় যুক্ত ছিল, এখন সেটা নাই। তো আলিয়া মাদ্রাসার এই যে শিক্ষা ব্যবস্থার দুরবস্থা বা যে অবস্থায় এখন আসছে, এখান থেকে আবার আগের অবস্থায় যাওয়ার কোনো সুরত আছে কিনা আপনার খেয়ালে? আসলে প্রথমত ইংরেজরা যখন আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করে তখন কিন্তু তাদের একটা অনেক দূরের একটা সন্ধি ছিল, উদ্দেশ্য ছিল। তো আলিয়া মাদ্রাসা প্রথমে কিন্তু অনেক ভালো বড় বড় আলেম মুহাদ্দিস তৈরি হয়েছে, এমনকি আমার আব্বাজান রহিমাহুল্লাহ নোয়াখালীর একজন বড় আলেম, তিনিও আলিয়া মাদ্রাসা পড়েছেন। কওমি এবং আলিয়াতে কোনো পার্থক্য ছিল না, কিন্তু দেখা যায় ইংরেজদের উদ্দেশ্য তো ছিল খারাপ, যার প্রেক্ষিতে আমরা ধীরে ধীরে দেখতে পেয়েছি যে ইংরেজদের সেই বাতানো পদ্ধতিতে আলিয়া মাদ্রাসা সরকার যখন পরিচালনা করতেছিল তখন কিন্তু অনেক কিছু তারা পরিবর্তন করে ফেলেছে। এমনকি আমি যদি বলে থাকি, বাংলাদেশে যেই 16 বছর পর্যন্ত স্বৈরাচার সরকারের অধীনে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেই শিক্ষা ব্যবস্থা আলিয়া মাদ্রাসাকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আমি যদি বলি নাহিদ মন্ত্রী সাবেক নাহিদ বলেন, দীপুমণি বলেন, তারা কিন্তু পুরো আলিয়া মাদ্রাসার যেই
অ্যারাবিক সিস্টেম গুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করে প্রায় ধ্বংস করে দিয়েছে। স্কুল এবং আলিয়াতে প্রায় কোনো পার্থক্য নেই বললে চলে, সামান্য সামান্য কিছু পার্থক্য তো আছে। এই ক্ষেত্রে আলিয়া মাদ্রাসা যারা দায়িত্বশীল আছেন ওনাদের কোনো প্রতিবাদ বা ওনাদের কোনো লেখনী অথবা ওনাদের কোনো আলাপ আলোচনা কেন আসলো না? আসলে এখানে দীর্ঘদিন থেকে ধীরে 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 তাদের অপকৌশলগুলো এমন পর্যায়ে গিয়েছে, আলিয়া মাদ্রাসার যারা প্রধানের দায়িত্ব পালন করেন, বিশেষ করে আলিয়া মাদ্রাসার যে শিক্ষা বিভাগটা রয়েছে, মূল যারা দায়িত্বশীল তারা কিন্তু সরকারের পাঁচটা গোলামের রূপ ধারণ করে থাকে। তাহলে এইটা একটা সুরত, পাঁচাটা গোলামের ব্যাপার একটা, আর একটা ব্যাপার হতে পারে আপনি যেটা বলছিলেন যে আসলে হুট করে একটা কিছু করে ফেলছে এরকম না, মানে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করেছে, যে কারণে অনেকেই এটাকে প্রতিবাদ করা বা পরিবর্তন করা খুব ওইরকম আমলে নেয় নাই, অর্থাৎ 1% 2% 5% এইভাবে করে করছে, যে কারণে ওনারা অনেকটা বুঝতেও পারে নাই বা গুরুত্বও দেয় না, এরকম কিনা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটা হলো সুদূর পরিকল্পনার একটা অংশ। এমনকি আপনি দেখেন যে আলিয়া মাদ্রাসার একটা ধর্মীয় শিক্ষালয়, দেখা যায় এমন এমন ছবিগুলো দেওয়া হয়েছে, ঢোল তবলার ছবি, সেখানে মেয়েদের যে ছবিগুলো দেওয়া হয়েছে, মাথায় কোনো হিজাব নাই, এই ধরনের অনেক পিকচার গুলো কিন্তু 2023 সালে অ্যাড করা হয়েছে। এমনকি পরবর্তীতে আপনি দেখেন যে শিক্ষামন্ত্রীকে নিয়োগ দেওয়া হয়েছে নওফেল, সে কিন্তু বিতর্কিত এক ব্যক্তি, এমনকি সে এক সময় বলেছিল আলেমদের গা উটকিয়ে দিবে, আপনার স্মরণ আছে? জি, বলেছিল। একটু চিন্তা করলে হ্যাঁ। তো এই নওফেল কিন্তু ভারতেরই গড়ানো এক ব্যক্তি, অর্থাৎ সে কিন্তু ইসকনের যে প্রতিষ্ঠিত স্কুল কলেজগুলো রয়েছে এগুলোতে সে পড়াশোনা করেছে। তো দেখেন শেষমেশ এসে ভারত এমন এক ব্যক্তিকে শিক্ষাঙ্গনে ঢুকিয়ে দিয়েছে যার মাধ্যমে চেষ্টা করেছে পরিপূর্ণভাবে আমাদের বাংলাদেশের ধর্মীয় শিক্ষা বলেন আর জেনারেল শিক্ষা বলেন টোটাল একদম ধ্বংস করে দিতে। আর সেটা কিন্তু বাস্তবায়ন হতে দেয়নি বাংলাদেশের ছাত্র সমাজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে তারা শিক্ষাঙ্গনকে পূর্ণভাবে উদ্ধার করার চেষ্টা করেছে, যদিও এখনো পরিপূর্ণভাবে উদ্ধার হয় নাই। এখনো কমিটি যেগুলো করা হচ্ছে সেগুলোতে বিতর্ক আছে, সেগুলো পরিপূর্ণভাবে ইসলামিক ভাবাপন্ন ব্যক্তিদের মাধ্যমে পরিচালিত হচ্ছে না। এক কথায় বর্তমান কমিটিও কিন্তু বিতর্কের ঊর্ধ্বে নয়। দেখা যাবে সামনে কিভাবে কমিটি পরিচালনা করে। 92% মুসলমানদের মেন্টালিটিকে নির্ভর করে কমিটি হয়, নাকি 8% যারা রয়েছেন অথবা ভিন্ন কোনো উদ্দেশ্য, আমেরিকার বিভিন্ন উদ্দেশ্য হতে পারে। এক কথাই আমরা সামনের দিকে তাকালে দেখতে পারবো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কোন দিকে পরিচালিত হচ্ছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ মোহতারাম, আপনি চমৎকার ব্যাখ্যা দিলেন। অল্প সময়ের মধ্যে আপনি অনেকগুলো ইতিহাস এবং বিভিন্ন ব্যাপার আমাদের সামনে উপহার দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহতারাম। আমরা আর কোনো প্রশ্নে যাচ্ছি না, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনার কাছ থেকে আমরা একটা গাইডলাইন চাই এই 1-8 মিনিটের মধ্যে, যে আমাদের আমজনতা, আমাদের মাদ্রাসার ছাত্র, আলিয়ার ছাত্র, কওমির ছাত্র এবং আমাদের আলেম সমাজ, ইমাম খতিব যারাই আছেন, এমনকি আপনাদের জাতীয় খতিব ফাউন্ডেশন রয়েছে, তো এই সকল ব্যাপারে অর্থাৎ আমাদের সকলেরই শিক্ষা ব্যবস্থার এই সিলেবাসের যে এই পরিমার্জন বা আপনার পরিবর্তন বা সংস্কার, এ ব্যাপারে আপনি আমাদেরকে কি বলবেন? আসলে আমি প্রথমত যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদেরকে এই কথা অবশ্য অন্তর থেকে বিশ্বাস করতে হবে, সুশিক্ষা একমাত্র ইসলামিক শিক্ষা, আর ইসলামিক শিক্ষাই জাতির মেরুদণ্ড। ইসলামিক শিক্ষা যেখানে থাকবে সেই শিক্ষাই ইসলামিক শিক্ষা হিসেবে আমরা ধরব। তো এই সুশিক্ষা, ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠার জন্য অবশ্যই আমাদেরকে যথেষ্ট মেহনত করতে হবে। প্রথমত কওমি মাদ্রাসাতে যে পড়াগুলো পড়ানো হয় সেগুলো তো সঠিকভাবে রয়েছে, সেখানে সরকার কোনো হস্তক্ষেপ করেনি। তো কওমি মাদ্রাসার ছাত্রদেরকে অবশ্যই তাদের যে পাঠ্য বইগুলো রয়েছে সেগুলো ভালো করে অধ্যয়ন করতে হবে। পাশাপাশি স্কুল, কলেজ, ভার্সিটির যে বইগুলো রয়েছে সেগুলোকেও অধ্যয়ন করার চেষ্টা করা, ভার্সিটিতে তারা ট্রাই করা, সেখানে যাওয়া, তাদের দক্ষতা আরো বাড়ানো, সর্বদিকে যেন তারা কাজ করতে পারে, রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে তারা যেন যেতে পারে। অর্থাৎ কওমি মাদ্রাসাটা এখনো পরিপূর্ণভাবে ইসলামিক ভাবাপন্ন ভাবে রয়েছে। সুতরাং কওমি মাদ্রাসার ছাত্ররা যদি সর্বদিকে সুপ্রতিষ্ঠিত হতে পারে তাহলে তাদের মাধ্যমেও কিন্তু একসময় শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয়গুলো হতে পারে। আমি বলবো তাদেরকে ভালো করে স্টাডি করার জন্য, বিশ্বব্যাপী তাদের সেই পরিকল্পনা গ্রহণ করে আগানোর জন্য।
আর আলিয়া মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক যারা রয়েছে, আমি তাদেরকে বলবো, দেখেন আপনাদেরকে সরকার এমন ভাবে অপকৌশলে পরিচালনা করেছে, এমন অবস্থা হয়ে গিয়েছে যে আলিয়া মাদ্রাসাতে অন ইসলামিক অথবা অনেক ইসলাম বিদ্বেষী বিষয়গুলো অ্যাড করা হচ্ছে। ইসলামিক মৌলিক বইগুলোকে কাটছাট করে একদম এটাকে জেনারেল হিসেবে তৈরি করা হচ্ছে। সুতরাং আপনাদের নীরবতা কিন্তু জাতি হতাশা প্রকাশ করে। আপনারা নীরব না হয়ে আপনারা আপনাদের অস্তিত্বকে রক্ষার্থে এগিয়ে আসুন। আপনারা যখন এগিয়ে আসবেন তখন আলিয়া মাদ্রাসা অনেকটাই ঠিক হয়ে যাবে। আর আমি স্কুল কলেজ ভার্সিটির যারা স্টুডেন্ট রয়েছেন, শিক্ষক রয়েছেন, আমি তাদেরকে বলবো, দেখেন ইসলামিক আদর্শ ছাড়া বিকল্প আদর্শের মাধ্যমে মুক্তি পাওয়া কোনোভাবেই সম্ভব না। সুতরাং ইসলামিক আদর্শ জানতে হলে আমাদেরকে শিখতে হবে। আর শিখতে হলে কলেজ, ইউনিভার্সিটি, স্কুলের প্রত্যেকটা সেক্টরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। আর ধর্মীয় শিক্ষা যখন বাধ্যতামূলক করবে, তখনই একটা ছাত্র ছাত্রী নৈতিক শিক্ষা পাবে, পরিপূর্ণভাবে সে তার জীবনকে সঠিকভাবে গঠন করতে পারবে। আর যখন ইসলামিক শিক্ষা থাকবে, তখন সুনাগরিক হিসেবে সে প্রতিষ্ঠিত হতে পারবে। রাষ্ট্রের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট থেকে শুরু করে একজন সাধারণ সদস্য পর্যন্ত যখন তারা ইসলামিক আদর্শ লালন করবে, তখন কিন্তু দেশের দুর্নীতি, দুঃশাসন থাকবে না, বৈষম্য থাকবে না। আর বৈষম্য যখন না থাকবে, তখন বাংলাদেশ মুসলিম, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু প্রত্যেকের জন্য নিরাপদ হয়ে যাবে। এক কথায় আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ইসলামিক শিক্ষা যখন প্রত্যেকটা সেক্টরে সঠিকভাবে প্রতিষ্ঠিত হবে, তখন কিন্তু এই বাংলাদেশ বৈষম্যহীন এক বাংলাদেশ হবে। বৈষম্য থাকবে না, প্রত্যেক মতাদর্শের মানুষ সঠিকভাবে বসবাস করতে পারবে। আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা রাখছি। আমি মোহতারামকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আমাকে সুযোগ করে দিয়েছেন। আমি আখলাক টিভিকে আগ থেকে ভালোবাসি, এখনো ভালোবাসি। আখলাক টিভির মাধ্যমে ইনশাআল্লাহ ইসলামের মৌলিক বিষয়গুলো প্রচার হবে। অভিজ্ঞ আলেম এবং দার্শনিকের মাধ্যমে আমি মনে করি এটা পরিচালিত হবে। আমরা অনেক ভালো ভালো ব্যক্তিদের টকশো গুলো শুনতে পারবো, আরো জ্ঞান আহরণ করতে পারবো। তো আপনার জন্য বিশেষভাবে দোয়া করি, আল্লাহ যেন আপনাকে সর্বপ্রকার কল্যাণ দান করেন। মোহতারাম, আপনি চমৎকার বলেছেন। আমিন, জাযাকুমুল্লাহ। আপনার জন্য আমরা দোয়া করি, আপনার কাছেও আমরা দোয়া চাই। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা এখনই বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা মোহতারামের কাছ থেকে আজকে যে দিল নিংড়ানো এবং ইতিহাস সংমিশ্রিত এবং আপনার বিভিন্ন দিক থেকে বিভিন্ন আঙ্গিকে যে আলোচনা আমরা শুনলাম, বিশেষ করে বর্তমানে যে সিলেবাস নিয়ে যে একটা খেল তামাশা চলছে, এটার ব্যাপারে আমরা যে আলোচনা শুনলাম, তাতে আমরা মনে করি আখলাক টিভির পক্ষ থেকে হজরতের আলোচনার সুবাদে আমরা এই কথা বলতেই পারি যে যেখানেই আছি আমরা আমাদের জায়গা থেকে সচেতন থাকি, সজাগ থাকি, যাতে কোনো সমস্যা দেখলেই আমরা প্রতিবাদ করতে পারি এবং যাতে এই কমিটি, মানে সুন্দর একটা কমিটি তারা গঠন করতে বাধ্য হয় এবং সুন্দর একটা সিলেবাস বাংলাদেশের মানুষ উপহার পেতে পারে। আল্লাহ সেই তৌফিক তাদেরকে, আমাদেরকে, সকলকেই দান করুন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। একটা মিনিট আপনার থেকে সময় নিচ্ছি। অবশ্যই। আচ্ছা, সেটা হচ্ছে, দেখেন আমরা আবু সাইদের ব্যাপারে কেন আন্দোলন করছি অথবা মানববন্ধন করছি, জাতীয় ওলামায়ে কেরামের একটা সংস্থা কিন্তু আন্দোলন করেছে, একটা আলটিমেটাম দিয়েছে। এক কথায় তিনি একজন ইসলাম বিদ্বেষী সুপ্রতিষ্ঠিত একজন ব্যক্তি। আবু সাইদের মাধ্যমে ইসলামের পুরো ইতিহাস বিকৃত হয়ে যাবে, ইসলামের কোনো অস্তিত্ব থাকবে না তাদের মতাদর্শগুলো যদি বাংলাদেশে বাস্তবায়ন করা হয়। আর তাদের মতাদর্শ যারা লালন করে, তারা তাদের 1% যদি 1000 ভাগ করে, 1000 ভাগের 1% হবে না। আমি মনে করি যে আবু সাইদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর আমরা দাবি জানাচ্ছি, আখলাক টিভির মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি, আগামী 72 ঘন্টার ভেতরে আবু সাইদকে এই কমিটি থেকে বাতিল করতে হবে, তাকে অব্যাহতি দিয়ে সেখানে একজন অভিজ্ঞ আলেমকে অ্যাড করতে হবে। আখলাক টিভির মাধ্যমে আমি এই দাবি জানাই। মহতারাম, আপনি চমৎকার বলেছেন। আমরা চেষ্টা করব আপনার এই আহ্বান প্রচারের মাধ্যমে পৌঁছে দিতে ইনশাআল্লাহ। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।